This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। শপথ নিলেন ট্রাম্প। বাংলাদেশ ভারতের কি হবে? কারণ বাংলাদেশের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো নেই। নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে সরকারিভাবে ভারত সরকারকে জানিয়েছেন তার প্রিয় বন্ধু মোদীকে ডাকেননি। ওদিকে ইউনূস সাহেবকেও ডাকেননি ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ভারতীয় উপমহাদেশের এই দুই রাষ্ট্রের ওপর ডোনাল্ড ট্রাম্প কোনো কড়া ব্যবস্থা নিতে চলেছেন, নাকি সবটাই আইওয়াস? আলোচনা করব আজকের থার্ড আই অনুষ্ঠানে। দেখুন, আমেরিকা পৃথিবীর শক্তিধর দেশ এবং সবচেয়ে বড় শক্তিধর দেশ। তার ডলার, তাকে রেয়াত করতে হয় সকলকেই, কারণ ডলারই বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও সামরিক শক্তিতেও আমেরিকা ধারে ভারে সব কিছুর থেকে, সবার থেকে অনেক ওপরে। তাই আমেরিকাকে ভয়ে হোক বা ভক্তিতে হোক, আমেরিকার বশ্যতা স্বীকার করতে হয় প্রায় সব দেশকেই। যারাই করে না তাদেরকেই আমেরিকা যুদ্ধবাদ দেশ, তারা যুদ্ধ করে নিশ্চিহ্ন করে দেয়, তাদের ক্ষমতাহীন করে দেয়। আমরা এরকম বহু দেশের অতীতে উদাহরণ দেখেছি। অথবা সেই দেশের রাষ্ট্রনায়ককে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। বড় দেশ, বড় দাদা, তারা যা খুশি করতে পারে। তাদের হাতে সেই রাইট আছে। বাংলাদেশ বা ভারতকে সেই রাইটের কাছে নত জানু হয়ে তাদের বশ্যতা স্বীকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমেরিকা চাইলেই একটা সুইচে ভারতের 1/3 আর গোটা বাংলাদেশকে নিমেষে উড়িয়ে দিতে পারে। তাই ভয় তো পেতেই হবে, আর এই ভয় থেকে ভক্তি আসতেই হবে। এই ভক্তি না দেখালে বিপদ কিন্তু ইউনূস সাহেব এবং নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী যদি মনে মনে ভেবে থাকেন যে তাকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ করেনি, তিনি কোনো প্রত্যাঘাত করবেন, বা ইউনূস সাহেবকে ডাকেননি বলে ইউনূস সাহেব আমেরিকার প্রতি প্রত্যাঘাত করবেন, এমন অবস্থাতেই নেই ভারত আর বাংলাদেশ। বাংলাদেশ খানিকটা চীনপন্থী হলেও, খানিকটা চীনপন্থী এই কারণে বলছি, বর্তমান বাংলাদেশ। ভারত তো একেবারেই আমেরিকান পন্থী নয়, চীনপন্থীও নয়। এইরকম একটা অবস্থায় ভারতের অর্থনীতিতে আমেরিকা কিন্তু এবার হস্তক্ষেপ করতে পারে। কিরকম ভাবে? যেমন ইলন মাস্কের কোম্পানিকে ভারত সরকার বিভিন্ন নানা ছুতো নাতায় অজুহাতে এতদিন পর্যন্ত আটকে রেখেছে তার দুই বন্ধু আদানি আম্বানির স্বার্থে। এবার কিন্তু ইলন মাস্ককে আর আটকানো যাবে না। কাশ্মীরে আপনারা জানেন অনেকটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া গিয়েছে, যেটা থেকে ইলেকট্রিক গাড়ি তৈরি হয়। আপনারা এটা জানেন। এই ইলেকট্রিক গাড়ি তৈরির মূল ইনগ্রেডিয়েন্টস অস্ট্রেলিয়া এবং চীন, কিছুটা দক্ষিণ আফ্রিকায়, এখান থেকে কিছুটা আসে ঠিকই, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। কাশ্মীরে যেটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু ভারতীয় উপমহাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশেও সাপ্লাই করা যাবে। আর এই লিথিয়াম আয়নের যে খনি, সেই খনি কার হাতে? আদানির হাতে। কিভাবে? কারণ কাশ্মীরে আগে জমি কেনা যেত না। কাশ্মীরের জমি ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের মানুষ কিনতে পেতেন না। এই আদানির সুবিধার্থে 370 ধারা তুলে দেওয়া হলো। অর্থাৎ কাশ্মীরে গিয়ে আমি, আপনি, যে কেউ ভারতবাসী গিয়ে জমি টমি কিনতে পারি। আদানি সেই সুযোগ নিয়ে তারা বিরাট একটা লিথিয়াম খনি নিয়ে নিল। এই লিথিয়াম খনির ওপর কিন্তু চোখ অনেকেরই। ইলন মাস্কেরও চোখ আছে, কারণ তিনিও ইলেকট্রিক গাড়ি তৈরি করেন এবং তার ইলেকট্রিক গাড়ি টেসলা বিশ্ববিখ্যাত। আমি আগে ভারতের কথায় আসি, পরে বলছি বাংলাদেশের কথা। এই ইলন মাস্ককে ভারত সরকার তার টেসলা গাড়ি বিক্রি করতে দেয়নি ভারতবর্ষে। এত ট্যাক্স চাপিয়েছে যে ভারতে সেটা বিক্রি করলে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যেত সাধারণ মানুষের। কিছু বড়লোক মানুষ হয়তো কিনতে পেতেন,
কিন্তু এখানে ভারত সরকারের যুক্তি হচ্ছে যে ভারতে এসে কারখানা করো, তারপরে ভারতে বিক্রি করো। ইলন মাস্কের যুক্তি হচ্ছে আমি কারখানা তো করবই, আগে মার্কেটটা একটু দেখে নি, মার্কেটটা দেখে নি কেমন মার্কেট পাচ্ছি, তারপরে তো ইনভেস্টমেন্ট করবো। দুপক্ষের যুক্তি ঠিক, কিন্তু এটাও ঠিক যে ভারত সরকার যে যুক্তি দিয়েছে সেটা ভারতের স্বার্থবাহী, ইলন মাস্ক যে যুক্তি দিয়েছে সেটা তার স্বার্থবাহী। এই দুই স্বার্থের ক্ল্যাশ লেগেছে, ফলে টেসলা গাড়ি ভারতীয়দের, আর ভারতের তৈরি টেসলা গাড়ি বা ভারতের বাজারে টেসলা গাড়ি সেভাবে অ্যাভেলেবেল নয়। কিছু লোক বিদেশ থেকে কিনে আনেন অতিরিক্ত ট্যাক্স দিয়ে, সেটা তাদের ব্যাপার, কিন্তু সাধারণ অর্থে টেসলা গাড়ি ভারতে মার্কেট করতে পারছে না। আমেরিকান গাড়ি এমনিতেই ভারতের বাজারে খুব একটা মানে ছাপ ফেলতে পারেনি, কারণ এর আগে আমেরিকার ফোর্ড এসেছিল, তারা উঠে গিয়েছিল, আবার তারা ফিরে এসছে, কিন্তু ভারতের বাজারে একচ্ছত্রভাবে কিন্তু জাপানি গাড়ি সুজুকি এবং টাটা আর মাহিন্দ্রা এরাই রাজত্ব করে। বাংলাদেশের গাড়ি শিল্প সেভাবে নেই, তাই বাংলাদেশের গাড়ি শিল্প নিয়ে আলোচনা করার দরকারও নেই। বাংলাদেশ বিদেশের পুরনো গাড়ি তারা কিনে সে দেশে রিফারবিশ করে চালায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু নতুন গাড়িও থাকে। অতএব বাংলাদেশের গাড়ি শিল্প নিয়ে আলোচনা করাই বেকার। এবার ভারতবর্ষ একটা গাড়ির বড় মার্কেট, 140 কোটির দেশ, বড় মার্কেট, এবং এখানে দিনকে দিন মানুষের গাড়ি কেনার প্রবণতাও বাড়ছে। এইটাকে নজরে রেখে ইলন মাস্ক কিন্তু টেসলা লঞ্চ করতে চেয়েছিলেন, ভারত সরকার দেয়নি। তারপরে ইলন মাস্ক চাইলেন তার স্কাইলিংকের মাধ্যমে ইন্টারনেটের বাজারটা দখল করতে, সেখানেও নানা গেরোয় ইলন মাস্ককে ব্যবসা করতে দেওয়া হলো না এখনো পর্যন্ত। এবার ঘটনা হচ্ছে কেন দেওয়া হলো না, ইলন মাস্ক ব্যবসা শুরু করলে ভারতী এয়ারটেল আর রিলায়েন্সের জিও তাদের এই টাওয়ার বেসড ইন্টারনেট কেউ আর ব্যবহার করবে না, কারণ যখন স্যাটেলাইট বেসড ইন্টারনেট আসবে তখন সেই ইন্টারনেট ইন্টারাপশন ছাড়া অর্থাৎ কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই ইন্টারনেট পাওয়া যাবে, ভালো স্পিড পাওয়া যাবে, মানুষ ওই দিকেই ঝুঁকবে। ফলে এই আদানি আর ভারতী এয়ারটেলকে, আম্বানি আর ভারতী এয়ারটেলকে সুবিধা করে দিতে ভারতের বাজারে ইলন মাস্ককে ইন্টারনেটের ব্যবসা করতে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু এবার ট্রাম্প এসেছেন ক্ষমতায়, ডলার তার হাতে, ভারত সরকার, অস্ট্রেলিয়া সরকার, রাশিয়া সরকার ইত্যাদি কয়েকটি সরকার মিলে তারা একটি নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য একটি মুদ্রা চালু করতে চেয়েছিলেন। যেমন ডলারের মাধ্যমে সারা পৃথিবীর লেনদেন হয়, সেভাবে তারা একটা মুদ্রা চালু করতে চেয়েছিলেন, ব্রিক বলে। সেই মুদ্রাও কিন্তু ট্রাম্পের চোখ রাঙানিতে ঢোক গিলতে হয়েছে নরেন্দ্র মোদীকে, সেই মুদ্রাও চালু করা যাচ্ছে না। অর্থাৎ এই যে কয়েকটি দেশ, ব্রিক্স অন্তর্গত যে দেশগুলো, সেই দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে নিজেদের নির্ধারিত নোটে, সেটাও করতে দেননি ট্রাম্প এবং দেবেনও না, তাহলে ডলারের বাজারটা মার খাবে। এইবার ভারত সরকার আর একটা ট্রাম্প কার্ড খেলেছে, তারা বলছে ভারতের একটা ইউপিআই বলে একটা পেমেন্ট অপশন আছে, আপনি আমি যেটা করি গুগল পে, ফোন পে ইত্যাদি, তার মাধ্যমে, এটা একটু লার্জ স্কেলে, তার মাধ্যমে পেমেন্ট নেওয়া যেতে পারে। সেখানে ডলারেরও বা ব্রিক্স মানির দরকার হবে না, শুধু অনলাইন ট্রানজাকশন করলেই হবে, এরকম একটা প্রস্তাব এনেছে। এবং সত্যি কথা বলতে কি, এই ভারতের আবিষ্কৃত ইউপিআই সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে, কারণ একটা টাকা পকেটে না রেখেও আপনি 5 টাকার একটা পাতিলেবু কিনতে পারেন, আপনি 50,000 টাকা দিয়ে একটা টিভি কিনতে পারেন, 5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারেন। এত সুবিধা হয়ে গিয়েছে, পকেটে একটা টাকা না রাখলেও, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্লাস্টিক মানি যেটাকে বলা হয়, সেটা না রাখলেও এই ইন্টারনেট মানির মাধ্যমে আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারেন, দিতে পারেন, নিতে পারেন। অত্যন্ত সহজ পদ্ধতি, যার মাধ্যমে আমাদের বহু দর্শক আমাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠান। তো এইরকম একটা ইজি মানে লেনদেনের ব্যাপার, একটা সহজ লেনদেনের ব্যাপার ভারত সরকার আনতে চাইছে, সেখানেও বাগড়া দিতে চাইছে আমেরিকা, কারণ আমেরিকার ডলার তাতে মার খাবে। আমেরিকার হাতে ডলার ছাপানোর ক্ষমতা, আমেরিকার হাতে ডলার ছাপানোর ক্ষমতা থাকার ফলে আমেরিকা পুরো বিশ্ব বাজারকে নিয়ন্ত্রণ করছে। ডলার ছাড়া আপনি ইরানের সাথে ব্যবসা করবেন কি করে, আপনি চীনের সাথে ব্যবসা করবেন কি করে, চীনের টাকা নিয়ে ভারতের মাল তো বিক্রি করতে পারবেন না, সেই টাকায় ইন্ডিয়াকে চীনকেই আবার দিতে হবে। এরকম 2-1টা ক্ষেত্রে হয় বটে, কিন্তু এটা একটা মানে সার্বজনিক ব্যাপার নয়। আমেরিকা তার অর্থনৈতিক মানে আগ্রাসন বজায় রাখতে গিয়ে তারা কিন্তু এগুলো করতে দেবে না। আর এখানে ক্ল্যাশ লাগবে আমাদের মোদী সাহেবের সাথে ট্রাম্পের, এইখান থেকে মোদী বেরিয়ে আসতে পারবেন না। উপরন্তু মোদী যদি কোনো বেগড়বাই করেন,
আমেরিকার হাতে প্রচুর অর্থ, তার হাতে প্রচুর এজেন্সি, তারা কিন্তু ভারতে সরকারকে ডিস্টেবিলাইজ করে দেবে। অর্থাৎ ভারত সরকার যে চলছে এখন, বিজেপি একক ক্ষমতায় নেই, বিজেপি তারা শরিক দলের উপর নির্ভরশীল সরকার চালাচ্ছে। এই শরিক দলকে ভাঙানোর খেলায় মেতে উঠবে ওই ইলন মাস্কের মতন কিছু ব্যবসায়ী, অন্য ব্যবসায়ীও হতে পারে। এদিকে আদানির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে আমেরিকায়, এবং আদানি নরেন্দ্র মোদীর বেশ ভালো বন্ধু, বলা যায় জিগরি দোস্ত। এই জিগরি দোস্তের গ্রেফতারি পরোয়ানা থেকে সরাতে মোদী সাহেব যথেষ্ট সচেষ্ট হয়েছিলেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত তাতে সাফল্য পাননি। কারণ আমেরিকার আদালত আর আমাদের এই উপমহাদেশের আদালতগুলো এক নয়। যারা উপমহাদেশের আদালতের সম্বন্ধে মোটামুটি ধারণা রাখেন বা আমেরিকার আদালত সম্বন্ধে ধারণা রাখেন, তারা বুঝতে পারবেন আমেরিকার আদালত তাদের মানে দেশের রাষ্ট্রনায়ককেও ছাড়ে না। সেখানে আদানি তো একটা বাইরের ব্যবসায়ী। এই আদানির জন্যই ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আরো খারাপ হতে পারে। আম্বানির জন্য যেমন ইলন মাস্কের সাথে সম্পর্ক বা আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, তেমনি আদানির জন্য হতে পারে। এইভাবে ভারত সরকারকে কিন্তু ফেলেও দিতে পারে আমেরিকা তার একটা আঙুলের ইশারায়। এইরকম একটা অবস্থায় কিন্তু ভারত সরকারকে চলতে হবে, অর্থাৎ আমেরিকাকে তুষ্ট করেই চলতে হবে। যতই রাশিয়ার সাথে বন্ধুত্ব থাকুক, যতই মানে মধ্যপ্রাচ্যের সাথে বন্ধুত্ব থাকুক, আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়ে বা আমেরিকার বিরাগ ভাজন হয়ে ভারত সরকার বেশি দিন টিকবে না। এটা বাস্তব সত্য। কারণ আর এক বেশ শক্তিধর দেশ, দ্বিতীয় শক্তিধর দেশ চীন, তার লাল চোখ তো আছেই ভারতের ওপরে। তারা কিন্তু সবসময় চোখ রাঙাচ্ছে, তারা ভারতের বিভিন্ন অংশ দখল করে নিয়ে নিজেদের ম্যাপে দেখাচ্ছে, এসবগুলো তো আছে। বিভিন্ন অংশ তারা ইতিমধ্যে দখলও করে নিয়েছে, বেশ কয়েক কিলোমিটার। ভারত সরকার কিচ্ছু করতে পারেনি। সেখানে আমেরিকার সাপোর্ট না থাকলে চীনকে চোখ রাঙানো যাবে না, চীনের প্রতি কোনো কড়া অ্যাকশন নেওয়া যাবে না। যদিও নরেন্দ্র মোদী চীনের প্রতি কোনো কড়া অ্যাকশন নেবেন না, কারণ চীনের সাথে ভারতের যে বৈদেশিক বাণিজ্য, সেটা অনেকটাই চীনের উপর নির্ভরশীল। চীনের 90% পণ্য আমরা আমদানি করি, অর্থাৎ চীনের পণ্যের ওপর ভারতীয়রা অনেকটা কেন প্রায় 90%ই নির্ভরশীল। চীন থেকে পণ্য না আসলে ভারতীয় বাজারে বিক্রি হবে না। এরকম একটা পরিস্থিতি আমাদের নরেন্দ্র মোদী সরকার করেই রেখেছে। ফলে এই যে চীনকে তারা চটাতেও চাইবেন না। চীনও ভারতকে কোনোদিন আক্রমণ করবে না, কারণ চীন যদি ভারতকে কখনো আবার আক্রমণ করে বসে, তাহলে চীনের এই বিরাট বাজার সেটা নষ্ট হয়ে যাবে। চীন সেটা কখনোই চাইবে না। এবার আসবো বাংলাদেশ নিয়ে, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আমরা আলোচনা করছি ট্রাম্পের শপথ গ্রহণের পর ভারত বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটা কেমন হবে। ভারতের সাথে কেমন সম্পর্ক হবে সেটা তো আমরা বললামই, কিন্তু বাংলাদেশের সাথে জো বাইডেন সরকারের সাথে ইউনূস সাহেবের যা সম্পর্ক ছিল, ট্রাম্পের সাথে সেই সম্পর্কটা একেবারে উল্টো, অর্থাৎ সম্পর্ক মোটেও ভালো না। এবং আমেরিকা যেহেতু বাংলাদেশ ছোট বাজার, আমেরিকা বাংলাদেশের বাজারটাকে ততটা গুরুত্বও কখনো দেয়নি, এখনো পর্যন্ত অন্তত দেয়নি। তাই আমেরিকার কাছে বাংলাদেশ মানে ধর্তব্যের মধ্যেই পড়ে না। ভারতবর্ষের 140 কোটি মানুষের বাজার আর বাংলাদেশে 18-20 কোটি 24 কোটি মানুষের বাজার, তফাৎ তো থাকবেই। সেখানে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতাও কম, শহরাঞ্চল ছাড়া
বাংলাদেশের গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। এখন তো জিনিসপত্র দুর্মূল্য হয়ে গিয়েছে, এখন আরো খারাপ। এবার হাসিনা সরকারের যে সরকার চালাচ্ছিল শেখ হাসিনা, সেখানে সরকার চালানোটা প্রহসন হয়ে গিয়েছিল। প্রহসন মানে সেখানে নির্বাচন হতো না, যা খুশি তাই হতো, আয়না ঘর, গুমঘর ইত্যাদি নানা রকম ব্যবস্থা ছিল বিরোধীদের নিকেশ করার জন্য, এবং বিরোধীদের মামলার পর মামলায় তাদের জর্জরিত করে রাখা হয়েছিল। সেরকম একটা সরকারের পতন হয়েছে। এই সরকারের পতন অনিবার্য ছিল। প্রগতিশীল ছাত্ররা সেই সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু পতন ঘটিয়ে সেখানে নির্বাচিত কোনো সরকার এখনো আসেনি, মনোনীত সরকার। অর্থাৎ এই ছাত্ররা যারা আন্দোলন করছিলেন তাদের পছন্দ মতন মানুষেরা উপদেষ্টা হয়ে সরকার চালাচ্ছেন, যাদের সরকার চালানোর পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা না থাকলেও সরকার চালানো যায় এমন কোনো কঠিন ব্যাপার না, কারণ সরকার মূলত এই ভারতীয় উপমহাদেশের মতন জায়গা, ভারতীয় উপমহাদেশ কেন বলবো, সারা পৃথিবীতেই সর্বত্র আমলারাই চালান। ওই নেতা, মন্ত্রী, উপদেষ্টা এরা শুধু সই করার লোক, বিষয়টা বুঝে নিয়ে সই করে নেন, অনেকে বিষয় না বুঝেও সই করেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাংলাদেশের উপর চাপ আসবে এই কারণে, বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থান যেটা, সেটা কিন্তু আমেরিকার কাছে লোভনীয়। অর্থাৎ এই চট্টগ্রাম থেকে শুরু করে এই বিস্তীর্ণ সমুদ্র এলাকাটা আমেরিকার খুব পছন্দের। কেন পছন্দের? কারণ এইখান থেকে পুরো বঙ্গোপসাগরকে নজরদারি করতে পারবে আমেরিকা। সেই কারণে এই অঞ্চলটা আমেরিকার কাছে কিন্তু খুব প্রয়োজনীয়। তাই আমেরিকা এখানে চাইবে না কখনোই চীন সেখানে দখলদারি করুক। চীনকে দখলদারি করতে না দেওয়ার জন্য আমেরিকা কিন্তু একটা প্রভাব খাটাবে। কারণ দক্ষিণ চীন সাগরে সেভাবে আমেরিকা প্রভাব খাটাতে না পারলেও চীনের যে বৈদেশিক বাণিজ্য, সেটা দক্ষিণ চীন সাগর হয়ে, বঙ্গোপসাগর হয়ে এবং ভারত মহাসাগর হয়ে বিস্তৃত। তাই বঙ্গোপসাগরটাকে যদি নিয়ন্ত্রণে রাখা যায়, চীনকে অনেকটাই চাপে রাখতে পারবে আমেরিকা। শুধুমাত্র চীনকে চাপে রাখার জন্য, এবং ভারতকেও, শুধু চীনকে কেন, ভারতকেও চাপে রাখার জন্য আমেরিকার কাছে বাংলাদেশ অত্যন্ত মূল্যবান। কিন্তু মূল্যবান হলেই তো পাওয়া যাবে না। বাঙালি জাতি তো এমনি এমনি ছেড়ে দেবে না আমেরিকাকে, এসো তুমি আমার চট্টগ্রাম বন্দরটা নিয়ে নাও, তুমি আমার এই জায়গাটা নিয়ে নাও, তুমি সামরিক ঘাঁটি গাড়ো, এরকম তো বাঙালিরা করতে দেবে না। যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে পারে, যে জাতি তার ভাষার সম্ভ্রম রক্ষার জন্য রক্ত বওয়াতে পারে, সে জাতি এত সহজে আমেরিকার কাছে বিক্রি হবে বলে আমার অন্তত বিশ্বাস নেই। তাই এখানে একটা ক্ল্যাশ বাঁধার সম্ভাবনা আছে। আমেরিকা চাইবেই যে বাংলাদেশের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকুক, যাতে চীন সেখানে মাথা গলাতে না পারে। চীন যদি চট্টগ্রাম বন্দর বা এই বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল সেখানের দখল পায়, তাহলে তারা ভারতকে অত্যন্ত চাপে রাখতে পারবে, এবং দীর্ঘদিনের প্রচেষ্টাও তাই। কিন্তু হাসিনা সরকার অত্যন্ত খারাপ হলেও অস্বীকার করার উপায় নেই, এই জায়গাগুলোতে চীনকে কিন্তু মাথা গলাতে তারা দেননি। অর্থাৎ বাংলাদেশকে চীনের কাছে বিক্রি হতে দেন। কিন্তু ইউনূস সরকার, যারা দেনার দায়ে জর্জরিত, জিনিসপত্রের ওপর অত্যধিক ট্যাক্স বেড়ে গিয়েছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে, এখন তাদের প্রচুর অর্থের দরকার। এমনি যারা দাতা সংস্থা তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে কি হবে? তাহলে চীন থেকে টাকা দরকার। চীন এইসব ব্যাপারে কিন্তু সিদ্ধহস্ত। চীন আফ্রিকার বিভিন্ন দেশগুলো, এমনকি শ্রীলঙ্কাও, তারা এত টাকা দিয়েছে যে তারপরে শোধ করতে পারছে না। শোধ না করার পরে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটা চীন নিয়েই নিয়েছে, যে পয়সা দিতে পারছো না, তোমার বন্দরটা দিয়ে দাও। এরকম ভাবেই চীন বাংলাদেশকে এত টাকা ঢালতে চাইছে যে বাংলাদেশ সেই টাকা শোধ করতে পারবে না। না পেরে চীনকে হয়তো কোনো একটা বন্দর, কোনো একটা বিমানবন্দর, কোনো একটা অংশ ছেড়ে দেবে বাংলাদেশ। এই প্রক্রিয়া কিন্তু চীনের সর্বত্র চালু আছে, সারা পৃথিবীতে চালু আছে, এবং এমনকি পাকিস্তানেও চালু আছে। সিপিসি করিডোর যেটা, সেটা চীন বানাচ্ছে, এবং কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে। এবং চীন বানাচ্ছে ঠিকই, চীন বানাচ্ছে তাদের নিজের সুবিধার জন্য, যাতে ভারত মহাসাগর, বঙ্গোপসাগরকে এড়িয়ে সরাসরি পাকিস্তান থেকে পণ্য চীনে নিয়ে যাওয়া যায়। কিন্তু সেখানেও বহু মানুষ বাধা দিচ্ছেন পাকিস্তানে, সেই কারণে সেই করিডোর তারা করতে পারছে না। ফলে কি হচ্ছে? চীনকে বিকল্প ভাবতে হচ্ছে। বিকল্প কি? বিকল্প হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি সামরিক ঘাঁটি বা কোনো একটা বন্দর বা কোনো নজরদারির ব্যবস্থা করা যায় চীনের পক্ষ থেকে, তাহলে ভারতকে চোখ রাঙিয়ে চীন কিন্তু চলতে পারবে। এটা ভারতও চায় না, চায় না আমেরিকাও। কারণ এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটাতে, ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটাতে, এটা
প্রচুর সম্পদশালী, খনিজ সম্পদ বলুন, প্রাকৃতিক সম্পদ বলুন, এই সম্পদের ওপর নজর অনেকেরই। চীনের বিস্তীর্ণ অঞ্চলে মানুষই বসবাস করেন না। যদিও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ প্রথম ভারত, চীনের বিস্তীর্ণ অঞ্চলে মানুষই বসবাস করেন না, কারণ সেই জায়গাটা বসবাসের উপযুক্ত নয়। সেখানে থেকে চীনের প্রোডাক্টিভিটি কিছু নেই। চীনও চাইবে এই দক্ষিণ এশিয়ায় তাদের মাস্তানি বাড়াতে, আমেরিকাও চাইবে মাস্তানি বাড়াতে। দাবার ঘুঁটি হতে হবে বাংলাদেশকে এবং ভারতকে। যদি দাবার ঘুঁটি না হয়, তারা কারুর না কারুর পক্ষে না যায়, তাহলেই কিন্তু তাদের বিপদ। ভারত চীনের পক্ষে যাবে না, এটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু বাংলাদেশ চীনের পক্ষে গেলেও বিপদ বাংলাদেশের, আবার আমেরিকার পক্ষে গেলেও বিপদ বাংলাদেশের। তাই বাংলাদেশের এখন এই মুহূর্তে যেটা আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে, তোমরা ইমিডিয়েট একটা নির্বাচন করো এবং নির্বাচনে যে সরকার আসবে, যারা জিতে আসবে তারাই সরকার করবে। এইরকম একটা মনোনীত সরকার চলতে পারে না দিনের পর দিন, কারণ এই সরকারকে মানুষ ভোট দেয়নি, মানুষ চাইনি। এখন যদিও প্রচার করা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম দ্বারা যে এটা মানুষের দ্বারা গঠিত সরকার, মোটেও তা নয়। কিছু ছাত্র নেতা, ছাত্র আন্দোলনকারীদের দ্বারা গঠিত সরকার। এটা সমস্ত বাংলাদেশের মানুষের রায়ের প্রতিফলন নয়। তাই আমেরিকা চাইবে, ট্রাম্প সরকার চাইবেই বাংলাদেশের ইউনূস সরকারকে ভোটে বাধ্য করা, ভোটে যেতে বাধ্য করতে। এবং ভোটে যেতে বাধ্য করে ইউনূস সরকারের যে পতন অনিবার্য হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ ইতিমধ্যে ইউনূস সরকারের বেশ কিছু কাজকর্মে বাংলাদেশের মানুষ কিন্তু বেশ অসন্তুষ্ট। বাংলাদেশের যে প্রধান ব্যবসা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু ভারতের হাতে চলে যেতে বসেছে এই ইউনূস সরকারের অপদার্থতায়। ইউনূস সরকার হয়তো অনেক দিক থেকে ভালো, অনেক দিক থেকে ইউনূস সাহেব নোবেল লরিয়েট, তার জ্ঞানগম্য নিয়ে কোনো কথা হবে না। কিন্তু একটা লোকের নোবেল পাওয়ার সাথে রাষ্ট্র চালানোর কোনো সম্পর্ক নেই। একটা লোক চা বিক্রেতা থেকেও রাষ্ট্র চালাতে পারে, কেউ কৃষিকাজ করেও রাষ্ট্র চালাতে পারে। রাষ্ট্র চালাতে গেলে যে তাকে নোবেল লরিয়েটই হতে হবে, তাহলেই সে ভালো রাষ্ট্রনায়ক, এমনটাও মনে করার কোনো কথা নেই, কোনো কারণও নেই। তাই রাষ্ট্র পরিচালক হিসেবে ইউনূস সাহেব এখন পর্যন্ত তার সাফল্য দেখাতে পারেননি। দীর্ঘদিন যদি তিনি এইভাবেই চলতে থাকেন, অসফল হতে থাকেন, বাংলাদেশের মানুষই তাকে সরিয়ে দেবে। শোনা যাচ্ছে ট্রাম্প শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে ইউনূস সাহেব বোধহয় তল্পিতল্পা গোটানো শুরু করেছেন। তার অনেক উপদেষ্টাও বলতে শুরু করেছেন যে এবার আমাদের সময় শেষ হয়ে এলো। আদৌ কি হলো আমরা জানি না। আমরা এইটুকু জানি যে বাংলাদেশে একটা জনগণতান্ত্রিক সরকার হোক, মানুষের ভোটে আসা সরকার হোক, এবং ভারতের সাথে তাদের সহাবস্থান বজায় থাকুক যেমনটা ছিল। রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, কিন্তু ব্যবসায়িক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, সেটা যেন কখনো নষ্ট না হয়, সেই চেষ্টাটা বা সেই প্রার্থনাই আমরা করব। আমাদের অনুষ্ঠানগুলো কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। আর যারা আমাদের মাসিক সাবস্ক্রিপশন দিয়ে সহায়তা করছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বহু মানুষ আমাদের কিন্তু যে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে যে সমীক্ষা চলছে, সেই সমীক্ষার জন্য আলাদা করে আমাদের আর্থিক সাহায্য পাঠাচ্ছে। আর্থিক সাহায্য পাঠানোর ইউপিআই নাম্বার, ফোনপে, গুগল পে বা কি বলে জিপে, পেটিএম ইত্যাদি নাম্বার একটাই। সেই নাম্বারটি হলো 9830075869, 9830075869। এই নাম্বারে আপনারা আমাদের আর্থিক সাহায্য পাঠিয়ে আমাদের পাশে থাকতে পারেন এবং এই যে নিরপেক্ষ সাংবাদিকতা, একে সমর্থন জানাতে পারেন। আজ এই পর্যন্ত। রাত্রে আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনতে চাইছি, জানি না পারবো কিনা। সেটা হচ্ছে মমতা এবং অভিষেকের দূরত্ব কমলো, কিন্তু অভিষেক এবং কুণালের দূরত্ব কি বাড়লো? এই নিয়ে কিন্তু জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি না অন্য কোনো ইস্যু এসে যায়। তবে আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত ঠিক 8টায় এক্স ফ্যাক্টরে। নমস্কার।